জায়েদ তখন সেজেলের একদম কাছাকাছি চলে এসে দাঁড়ায়। সেজেলের তখন হালকা অস্বস্তি হতে থাকে, এমনটা কখনোই হয়নি তাই। সেজেল দ্রুত অন্যদিকে মুখটা ঘুরিয়ে আকাশের দিকে তাকায়, কিন্তু হঠাৎ তখন জায়েদ সেজেলের দিকে ঘুরে তাকায়। জায়েদের মনে তখন একটা মৃদু ভালো লাগা কাজ করছে। আসলে জায়েদ তো সেজেলকে ভালোবাসে। জায়েদ এবার বলে উঠল, আচ্ছা তুই এমন আনমনা হয়ে কি ভাবছিলি বলতো? কোনো প্রেম টেমের ব্যাপার? জায়েদের কথা শুনে সেজেলের মুখটা সাথে সাথে লাল হয়ে গেল। সেজেলের মনেও জায়েদের জন্য একটা ভালো লাগা তৈরি হয়েছে, তবে সেটা ভালোবাসা, আকর্ষণ, না শুধুই বন্ধুত্ব তা বুঝতে পারছে না সেজেল। সেজেল একটু দীর্ঘশ্বাস নিয়ে জায়েদের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আমার মনে হয় ভালোবাসা খুব সরল একটা জিনিস, যেটা কাছে থাকলে শান্তি লাগে আর দূরে গেলে কষ্ট হয়। আর আকর্ষণ সেটা হলো এক ধরনের উত্তেজনা যা দ্রুত মিলিয়ে যায়। আমার তো এটাই মনে হয়। আমি এখন একটা মহা টানাপোড়েনে আছি, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। বলেই সেজেল হাত দিয়ে নিজের চুলগুলো টেনে পিছনে অগ্রসর করে। জায়েদ কিছুক্ষণ নীরব থেকে সেজেলের দিকে তাকায়, নীরব দৃষ্টিতে। পরক্ষণে হা হা করে হেসে ওঠে। জায়েদের হাসি দেখে সেজেল অবাক হয়ে তাকায়। জায়েদ তখন বলল হাসতে হাসতে, সজনে ডাঁটার মুখে নাকি ভালোবাসার কথা শুনতে হবে? এই জায়েদ কখনো তা কল্পনাতেই করতে পারেনি। তুই একটা চিজ বটে, কি সব ফানি ফানি কথা বলিস। প্রতি উত্তরে সেজেল চোখ মুখ শক্ত করে বলে উঠল জায়েদকে, আমার কথাগুলো তোর কোন দিক দিয়ে ফানি মনে হয়? সিরিয়াসলি আমি ফানি কথা বলছি না। প্রতি উত্তরে জায়েদও বলে উঠল, তা নয়তো কি? ওসব ভালোবাসা প্রেমের কথা তোর মুখ থেকে বের হলে ফানি শোনায়, বুঝলি? সেজেল এবার বেশ রেগে মেগে জায়েদকে এড়িয়ে চলে যায় সেখান থেকে। জায়েদ তখন মাথা চুলকে ভাব নিয়ে বলে, যা বাবা, সত্যি রেগে গেল নাকি? আমি তো মজা করে বলেছিলাম। এদিকে পুতুল চিন্তিত স্বরে মনে মনে বলে উঠল, মানুষটা এভাবে রাগ করে কোথায় গেল? একটা কথাও তো বলল না। এ তো আমার সাথে কথা বলাই বন্ধ করে দেবে নাকি? কথাগুলো বিড়বিড় করতে করতে রওশাদকে খুঁজতে থাকে পুতুল। পুতুল প্রথমে ড্রয়িং রুমে, তারপর কিচেনের দিকে উঁকি দিল। কোথাও তো রওশাদ নেই। পুতুল এবার সিঁড়ি দিয়ে আবারও ওঠার সময় হঠাৎ দেখতে পেল রওশাদ বাড়ির ভেতরেই ঘোরাঘুরি করছে। তবে রওশাদ তখন একদম খালি গায়ে। জিমে তৈরি করা রওশাদের সুঠাম পেশিবহুল দেহ, তার বডি সডি সবকিছুই স্পষ্ট দৃশ্যমান। রওশাদ তখন হয়তো বেলকনি থেকে ফিরে এসে রুমে যাচ্ছিল। চুলগুলো হালকা ভেজা, কপালের সাথে লেপ্টে আছে, যার শরীর থেকে টপ টপ করে পানিগুলো নিচে নামছে, যা রওশাদকে আরো আকর্ষণ করে দিয়েছে। রওশাদ সম্ভবত নিজের কাজেই ব্যস্ত ছিল, কিন্তু পুতুল রওশাদকে এই রূপে দেখে মুহূর্তের জন্য থমকে গেল। পুতুল হাঁ করে তাকিয়ে রইল রওশাদের দিকে, চোখটা নামাতেই পারছে না রওশাদের অ্যাপলস দেখে। অজানা এক আকর্ষণে পুতুল একবার ঢোক গিলে নেয়। রওশাদ পুতুলের উপস্থিতি টের পেয়ে পুতুলের দিকে ঘুরে তাকায়। পুতুল একদম স্তব্ধ হয়ে রওশাদকেই দেখছে। রওশাদের গভীর মুখে তখন হালকা দুষ্টু হাসি রেখা ফুটে ওঠে। রওশাদ যে পুতুলের এই নীরব প্রশংসাটা উপভোগ করছে। রওশাদ এবার বলে উঠল, কি হলো পুতুল পরি, এভাবে হাঁ করে দেখার কি আছে? আমি তো তোরই সম্পত্তি, তাই না? এবার থেকে দেখা হলে আমাকেই দেখবি, অন্য কারোরটা দেখার স্বাদ একদম মিটিয়ে দেব। ভাগ্যিস তুই অসুস্থ, না হলে এমন পানিশমেন্ট দিতাম তুই জীবনেও ভুলতে পারতি না। পরে কথাগুলো রওশাদ সোফার উপর গা এলিয়ে দিয়ে পুতুলের দিকে তাকিয়ে দাঁত কামড়ে বলে উঠল। পুতুল আর দেরি করলো না, আক পাক করে রওশাদের কাছে ছুটে গেল। তারপর পুতুল ফিসফিস করে হাত জোর করে বলে উঠল রওশাদকে, প্লিজ জামাটা পরে নিন। আপনি এভাবে খালি গায়ে আছেন, বাড়ির সবাই এই অবস্থা দেখলে কি না কি ভাববে ঠিক নেই, প্লিজ। রওশাদ সোফায় গা এলিয়ে আরাম করে বসে আছে। রওশাদ পুতুলের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে উঠল এবার, আচ্ছা সবাই দেখুক না, আমি আমার বাড়িতে ঘুরে বেড়াচ্ছি, আর কে কি বা ভাববে, ভাবুক না, যে তাদের ছেলের বাড়ি জামাই খুব সুদর্শন। পুতুল তখন প্রায় কাঁদো কাঁদো স্বরে বলে উঠল রওশাদকে, না প্লিজ জামাটা পরে নিন। তাছাড়া কাল রাতে আপনি ফোন তো ভাঙলেন, আজ এভাবে, প্লিজ জামাটা পরে নিন। রওশাদ এবার পুতুলের হাত ধরে টেনে নিজের কাছে এসে বসায়। পুতুলের মুখের দিকে তাকিয়ে গভীরভাবে তাকিয়ে বলে উঠল রওশাদ গম্ভীর কণ্ঠে, এটা তোর ওসব ছেলেদের দিকে তাকানোর আগে ভাবা উচিত ছিল। এখন আমার যা খুশি আমি তাই করব। কথাটা বলেই রওশাদ পুতুলের দিকে ঝুঁকে এসে কানের কাছে এসে ফিসফিস করে বলে উঠল,
কাল তুই আমার অনুমতি ছাড়া অন্য ছেলেদের ভিডিও দেখছিলিস। তোর তো এখন আমার দিকে তাকিয়ে থাকার কথা। আজ তোর শখ মিটিয়ে ছাড়বো আমি। রওশাদের এরকম কথা শুনে পুতুল ঠোঁট ফুলিয়ে রওশাদের দিকে তাকায়, আর রওশাদ সেদিকে পাত্তা না দিয়ে নিজের সমস্ত শরীরটা সোফায় এলিয়ে দেয়। ঠিক এমন সময় আকরাম সাহেব ফোনে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কলটা কেটে আকরাম সাহেব সোফার দিকে তাকিয়ে হতবাক হয়ে যায়। পুতুল ভয়ে ঢোক গিলে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আর আকরাম সাহেব কিছুক্ষণ রওশাদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। আর রওশাদ একবার মাত্র সেদিকে তাকিয়ে পাত্তা না দিয়ে আবার আপন মনে ল্যাপটপে অফিসিয়ালি কাজ করতে থাকে। আকরাম সাহেব আর কিছু না বলে কিছু একটা ভেবে চলে যায়। বেলা গড়িয়ে দুপুর হয়েছে। রওশাদ এখনো খালি গায়ে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে। আর রওশাদের এরকম কাণ্ড দেখে জায়েদ ক্যাশপার অবাক হয়ে তাকিয়েই থাকে। তিনজন মিলে দুপুরে খাবার খেতে বসেছে। জায়েদ খাবার খাওয়া বাদ দিয়ে রওশাদের দিকে তাকিয়ে ভাবছে। ক্যাশপার ততক্ষণে সব খাবার চেটেপুটে খেয়ে একটা ঢেকুরও তুলেছে। রওশাদের দিকে তাকিয়ে এবার বলে উঠল, তো ব্রো, তুই কি আজ আর জামা পরবি না? ক্যাশপারের কথা শুনে রওশাদ চোখ বাঁকিয়ে ক্যাশপারের দিকে তাকায়। ক্যাশপারের ভাবভঙ্গি পরিবর্তন হয় না, বরং উল্টো আমরিন বেগম রওশাদের পাশে দাঁড়িয়ে বলে ওঠে, জামাটা পরে নে বাবা, তোর বাবা দেখলে রাগ করবে। রওশাদ প্রত্যুত্তরে বলে উঠল, আমি কি ভয় পাই নাকি? আর হ্যাঁ, আজ জামা পরবো না। দরকার হয় জায়েদ ক্যাশপার তোরা জামা খুলে ফেল। কথাটা বলেই রওশাদ কিছু একটা ভেবে আবারও বলে উঠল তড়িঘড়ি করে, এই না না, একদম না, তোদের জামা খোলার দরকার নেই। যেভাবেই আছিস ওভাবেই থাক তোরা। ক্যাশপার তখন মাথা চুলকে জিজ্ঞেস করে উঠল রওশাদকে, কেন ব্রো? একটু আগেই তো তুই বললি জামা খোলার জন্য। রওশাদ প্রত্যুত্তরে বলে উঠল, বলেছি বলেই কি খুলতে হবে নাকি? যা গিয়ে নিজেদের কাজ কর। জায়েদ ক্যাশপার রওশাদের এসব কথা শুনে হতবুদ্ধি হয়ে যায়। কিছুতেই যেন ওদের বোধগম্য হলো না। এদিকে মুসলিমা বেগম রওশাদের দিকে তাকিয়ে একবার মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। আমরিন বেগমও তার পিছু পিছু চলে যায়। সন্ধে হয়েছে। রুহি এবার বলে উঠল, আরে কতক্ষণ গল্প করব, এবার তো যেতে দে, আমার ভীষণ খিদে পেয়েছে। দুপুরে আবার আমরা কেউ খাইনি। সেজেল তখন বলে উঠল, হ্যাঁ সত্যি কিউটি পাই, আমারও খিদে পেয়েছে। রুশি আর সেজেলকে পুতুল এতক্ষণ গল্প করার ছলে নিচে নামতেই দেয়নি। পুতুল চায় না রওশাদকে এই অবস্থায় ওরা দেখে ফেলুক। পুতুল ওদের দুজনকে বলে উঠল থামিয়ে, আরে নিচে যেতে হবে না, আমি গিয়ে খাবার নিয়ে আসি, একটু অপেক্ষা করো। প্রত্যুত্তরে সেজেল তড়িঘড়ি করে বলে উঠল, না না, তার কোনো দরকার নেই, তুমি এমনিতেই অসুস্থ, এখন তোমার রেস্ট নেওয়া উচিত, আমিই যাচ্ছি বরং। কথাটা বলে সেজেল উঠতে গেলে পুতুল সেজেলের হাত চেপে ধরে বসিয়ে দিয়ে বলে উঠল, বললাম তো আমি যাচ্ছি, তোমরা কেন ফাউ ফাউ কষ্ট করতে যাবে? এমন সময় হাতে খাবারের ট্রে নিয়ে আমিন বেগম রুমে প্রবেশ করে। তা দেখে পুতুল একটু স্বস্তি পায়। খাবার পেতেই রুটি খেতে শুরু করে। আমরিন বেগম সেজেলকে খাবার সার্ভ করে দেয়। অবশ্য পুতুলের জন্য আমরিন বেগম রওশাদে কথায় আলাদা পুষ্টিকর জাতীয় কিছু খাবার নিয়ে এসেছে। আমরিন বেগম এবার বলে উঠল, ভাগ্যিস রওশাদ মনে করিয়ে দিয়েছিল তোরা এখনো খাবার খাসনি, না হলে আমি তো ভুলেই বসেছিলাম। পুতুলকে খাবার খাইয়ে দিতেই আমরিন বেগম কথাগুলো বলে উঠল সবার উদ্দেশ্যে। রওশাদ খাবারটা পাঠিয়েছে জেনে পুতুল মনে মনে অনেক খুশি হয়। পুতুল আমরিন বেগমকে রাতের খাবারটাও রুমে পৌঁছে দেওয়ার জন্য বলে ওঠে। পুতুলের এই কথায় সেজেল এবং রুহি দুজনেই চরম অবাক হয়ে যায়। পুতুল তা বুঝতে পেরে আমতা আমতা করে তাদের বলে উঠল, আসলে কি বলতো, তোমরা কষ্ট কেন করতে যাবে? এই জন্য ভাবলাম আজ রাতে খাবারটাও রুমে বসেই খাই। খেয়ে দিয়ে তিনজনেই সেজেল আপুর রুমেই ঘুমিয়ে যাব। সেজেল এবং রুহি অবাক হয়ে পুতুলের কথায় কোনো তর্ক না করে বিছানায় গাটা এলিয়ে দেয়। খাওয়া দাওয়া করে এখন তিনজন রেস্ট নেবে, তাই পুতুল আর দেরি না করে ওদের পাশেও শুয়ে পড়ে। রাতে খাবারের সময় আমরিন বেগম আগেই পুতুলদের ঘরে খাবার পাঠিয়ে দিয়েছে। আর বাড়ির বাকিরা সবাই ডাইনিং টেবিলে বসে আছেন। রওশাদ তখনও খালি গায়ে টেবিলের সামনে এসে বসলো। তার এই কাণ্ড দেখে বাড়ির সকলে, বিশেষ করে আকরাম সাহেব, আমরিন বেগম ও আরমান সাহেব অস্বস্তি বোধ করছেন। জায়েদ এবং ক্যাশপা চুপচাপ রয়েছে কোনো কথা না বলে। খাবারের মাঝে আরমান সাহেব পরিস্থিতি হালকা করার জন্য রওশাদকে জিজ্ঞেস করলেন, সারাদিন শার্ট খুলে কেন ঘুরছো? রওশাদ তখন একগাল হেসে আরমান সাহেবের দিকে তাকিয়ে উত্তর দিল,
আমি আমার বউকে ইমপ্রেস করার জন্য শার্ট খুলে রেখেছি। রওশাদের এমন সরাসরি উত্তরে আরমান সাহেব খাবার শেষ করে হালকাকে সেখান থেকে তড়িঘড়ি করে কেটে পড়লেন। ভাইকে পালাতে দেখে আরমান সাহেব এবার আর নিজেকে সামলে রাখতে পারলেন না। তিনি রাগ এবং বিরক্তি নিয়ে ধমকে বলে উঠলেন, অসভ্য বেয়াদব, ম্যানার্স বলতে কি কিছু নেই তোমার? বড়দের সামনে এসব কি বলছো? তখন রওশাদ এমন ভাব করলো যেন সে কিছুই ভুল করেনি। রওশাদ তখন বলে উঠল স্বাভাবিকভাবে, অসভ্য বেয়াদব কেন হতে যাব? বউয়ের জন্য তো করেছি। তুমিও এক কাজ করো, তুমিও শার্ট খুলে তারপর তোমার বউকে ইমপ্রেস করো। দিনকে দিন যা আনরোমান্টিক হয়ে যাচ্ছ। আমার মা তোমাকে ছেড়ে গেলে দ্বিতীয়বার আর বউ পাবে না। আমার মা বলে তো এখনো তোমার সঙ্গে সংসার করে গেল। রওশাদের এই চরম ব্যক্তিগত কথা শুনে আকরাম সাহেব রেগে লাল হয়ে গেলেন। তিনি তীব্র দৃষ্টিতে রওশাদের দিকে তাকালেন। পাশে বসা আমরিন বেগম লজ্জায় আর থাকতে পারলেন না। তিনি টেবিল থেকে উঠে লজ্জা পেয়ে চলে গেলেন সেখান থেকে। এখন টেবিলে শুধু রওশাদ আকরাম সাহেবই উপস্থিত। আকরাম সাহেব এবার চিৎকার করে বলল, অসভ্য বেয়াদব ছেলে, বউ কিভাবে সামলায় তা আমার জানা আছে। তুমি আগে নিজের বউ সামলাও। নিজেরটা সামলাতে পারে না, আবার বড় বড় কথা বলতে আসছে। রওশাদ এবার টেবিলে চাপড় দিয়ে উঠে দাঁড়ালো। মুখে থাকা খাবারের অংশ গিলে তারপর ঢকঢক করে গ্লাস থেকে পানি খেয়ে আকরাম সাহেবের দিকে তাকিয়ে বলে উঠল রওশাদ, অপমান, এত বড় অপমান! এই অপমানের বদলা আমি তোমাকে 3 নাতির দাদা বানিয়েই তুলব। না হলে আমার নাম রওশাদ সেহনাজ না। কথাটা বলেই রওশাদ রাগ দেখিয়ে ডাইনিং টেবিল ছেড়ে চলে গেল। আকরাম সাহেব রাগে কাঁপতে কাঁপতে টেবিলে বসে রইলেন। আর এদিকে জায়েদ আর ক্যাশপার মাথা নিচু করে শুধু খেতেই লাগলো। ভয়ে আর কেউ কোনো কথাই বলল না। রাত গভীর হয়েছে। বাড়ির সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। পুতুল, সেজেল এবং রুহি তিনজনে আজ রাতে সেজেলের রুমে একসঙ্গে ঘুমিয়ে পড়েছে। গভীর ঘুমের মধ্যে পুতুল হঠাৎ কারো গভীর নিঃশ্বাস অনুভব করল। শরীরটা কেমন যেন অচেনা এক উত্তাপে ছেয়ে গেছে। পরক্ষণে একটি পুরুষালী হাত পুতুলকে শক্ত করে বিছান থেকে তুলে নেয়। পুতুল চাইলেও নিজের চোখটা খুলতে পারছে না, গভীর ঘুমে যে। তবে তার মনে এক তীব্র অস্বস্তি কাজ করছে। অনেক কষ্টে পিটপিট করে চোখটা খুলে দেখতে পায় কেউ একজন ওকে কোলে করে কোথাও যেন নিয়ে যাচ্ছে। রুমের আবজা আলোতে শুধু বোঝা যায় লোকটির বিশাল কাঠামো। পুতুল ঘুমের ঘরে ভয়ে কেঁপে উঠল। ফিসফিস করে কিছু বলার চেষ্টা করতেই অন্ধকারে থাকা সেই অপরিচিত লোকটির কণ্ঠ ভেসে আসে। কণ্ঠস্বরটি শান্ত হলেও তাতে ছিল স্পষ্ট কর্তৃত্ব। বলল, রওশাদ, নড়িস না এভাবে, তাহলে কন্ট্রোল হারিয়ে এখানেই সব কাজ করে ফেলতে এই রওশাদ সেহনাজ একবারও ভাববে না।